সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মেঘালয়ের কোলঘেঁষা প্রকৃতির লুকায়িত এক টুকরো স্বর্গের নাম, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়, আর সেই পাহাড়ের বুক চিরেই ঝরে পড়ে ঝর্ণার শীতল জলধারা। শুধু চোখ নয়, বরং মনকেও মোহিত করে তোলে এমন কিছু নৈসর্গিক সৌন্দর্য লুকিয়ে আছে এই সিলেটেই। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সিলেটের গোয়াইনঘাট উপজেলার জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত বহুল জনপ্রিয় জাফলং জিরো পয়েন্ট, মায়াবী ঝর্ণা, পান্থুমাই ঝর্ণাসহ বিছানাকান্দির মতো অসম্ভব সুন্দর কিছু জনপ্রিয় পর্যটন স্পট, এবং দেওয়ার চেষ্টা করব এই সিলেট ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প এই সিলেটকে নিয়ে। সিলেটের জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সিলেট শহর। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই সিলেট শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সায়েদাবাদ থেকে হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে সিলেট শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 700 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1300 থেকে 1500 টাকা পর্যন্ত। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল আশুগঞ্জের উজানভাটি রেস্টুরেন্টে। 20 মিনিটের এই যাত্রা বিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হয়। খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিলেটের হুমায়ুন চত্বর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেটের যে হুমায়ুন চত্বর, ঠিক এই জায়গাটায়। ঢাকা থেকে আসলে সকল বাস মূলত আপনাদেরকে এই জায়গাটায় নামাই দিবে। সিলেটের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার জন্য মূলত আপনারা এখানে অসংখ্য সিএনজি, বাইক এবং বিভিন্ন পরিবহন ব্যবস্থা পেয়ে যাবেন। আপনারা যদি দেখেন এখানে অসংখ্য সিএনজি রয়েছে, এছাড়াও বাইক রয়েছে। আপনারা চাইলে এসব ব্যবহার করে আসলে সিলেটের যেসব পর্যটন স্পট রয়েছে এগুলো আসলে ঘুরে দেখতে পারেন। তো সিলেটের সবথেকে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমরা আজকে একটা বাইক ভাড়া করে নিয়েছি। যেহেতু আমি একা আছি, সেক্ষেত্রে আমি একটা বাইক ভাড়া করে নিয়েছি। ঘুরে দেখবো সিলেটের জাফলং, মায়াবী ঝর্ণা, পান্থুমাই ঝর্ণা এবং বিছানাকান্দি। পথে হয়তো কোনো একটা চা বাগানও দেখে নিব। তো যাই হোক, এই কয়েকটি স্পট ঘুরে দেখার জন্য আমি মূলত এই বাইকটা ভাড়া করেছি। এটা 1800 টাকা পড়েছে। তো যাই হোক, চলুন তো রওনা করা যাক। তবে আপনারা চাইলে এই স্পটগুলো সিএনজি করেও ঘুরে দেখতে পারেন। সেক্ষেত্রে প্রথমে জাফলং ঘোরাঘুরি করে আবারও ফিরে আসতে হবে এই সিলেট শহরে, এবং এই শহর থেকে যেতে হবে বিছানাকান্দি কিংবা পান্থুমাইয়ের উদ্দেশ্যে। মূলত যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় সিএনজিগুলো সরাসরি জাফলং থেকে পান্থুমাই বা বিছানাকান্দি যেতে পারে না। সিএনজিতে এই দুই রুটের ভাড়া পড়বে মোটামুটি 3500 থেকে 4000 টাকার মতো। তো এই হুমায়ুন চত্বরের পাশেই সিলেটের বিখ্যাত সেই পানসি রেস্টুরেন্ট রয়েছে। আমরা সকালের নাস্তাটা মূলত এখান থেকে সেরে নেব। নাস্তাটা সেরে নিয়ে আমাদের আজকের যাত্রাটা শুরু করব। জনপ্রতি 60 টাকা দিয়ে সকালের নাস্তার পর্ব সেরে আমরা রওনা হয়ে যাই আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে। সিলেট শহর থেকে জাফলং জিরো পয়েন্টের দূরত্ব প্রায় 62 কিলোমিটার। এই পথে যেতে মোটামুটি সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। তবে এই 1.5 থেকে 2 ঘন্টায় আপনি উপভোগ করতে পারবেন এই পথের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য। রাস্তার দুপাশ জুড়েই চোখে পড়বে বিস্তৃত সবুজ মাঠ, খালবিল আর দূরে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের পাহাড়। সবকিছু মিলিয়ে যা এই রাস্তার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেট এবং জাফলং মহাসড়কে। মূলত এদিক দিয়ে জাফলং যায় এবং এদিক থেকে সিলেট দিয়ে আসে। এখানে দাঁড়ানোর মূল একটা কারণ হচ্ছে পাশে রয়েছে শ্রীপুর চা বাগান, যেটা কিনা অসম্ভব সুন্দর। পাশে রয়েছে অনেক বড় বড় ভারতের মেঘালয়ের পাহাড়, আর এই চা বাগানটাও আসলে ছোট ছোট টিলার উপর নির্মিত। তো এটা দেখতে আসলে সত্যি অসাধারণ। তো আপনারা যখন এদিক দিয়ে জাফলং যাবেন, আপনারা কিন্তু এখানে দাঁড়িয়ে এই শ্রীপুর চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন। সো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশন জাফলং জিরো পয়েন্টে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে সামনে গেলে মূলত আমরা সেই জাফলং জিরো পয়েন্টে চলে যাব। জাফলংয়ের যে মেইন পাথর কোয়ারিটা মূলত ঠিক ওই জায়গাটায় আমরা ওখানে যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে আমার হাতের ডান সাইডে দেখুন এখানে ডাউকি শহরের কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, অনেক সুন্দর পরিপাটি করে সাজানো, বেশ চমৎকার লাগতেছে এখান থেকে আসলে। তো আপনারা যখন ওই জাফলংয়ের যে পাথর কোয়ারিটা আছে ওখানে যখন যাবেন, তখন যাওয়ার পথে কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করে যেতে পারেন। এখানে অনেকে দাঁড়িয়ে আসলে এটার সাথে সাথে ছবি তুলতেছে পিছনে ঘরবাড়ির ব্যাকগ্রাউন্ডে রেখে, অসম্ভব সুন্দর। এদিকে পাহাড় রয়েছে অ্যান্ড ডাউকি শহরের যে ঘরবাড়িগুলো এগুলো দেখা যাচ্ছে এখান থেকে, অসাধারণ লাগতেছে। সো আমরা কিন্তু উপর থেকে অল্প একটু নেমে এসেছি নিচে, আর এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে জাফলং জিরো পয়েন্ট। এটি হচ্ছে মূলত জাফলং জিরো পয়েন্ট। এখানে আসলে সবাই ছবি তুলতেছে স্মৃতি হিসেবে, আর সামনেই কিন্তু রয়েছে সেই জিরো পয়েন্টের যে পাথর কোয়ারিটা, যেখানে পাথর, অসংখ্য পাথর, যেটা দেখার জন্য মূলত সাধারণ পর্যটকরা চলে আসে। তো মূলত সেটা হচ্ছে এই জায়গাটা। সো এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে বাংলাদেশ এবং ভারত সীমান্তের বর্ডার এরিয়া। এই দিক দিয়ে একটা রশি টাঙানো আছে এবং ওদিক দিয়ে একটা ইন্ডিয়ার রশি টাঙানো আছে, এবং ওখানে লিখেও দেওয়া আছে ডু নট ক্রস দ্য লাইন। মূলত এই রশিটা পার হয়ে দিকে যাওয়া যাবে না, তাহলে সীমানা রেখা লঙ্ঘন করা হবে। তো সীমানার ওই পাশেও কিন্তু তাদের দেশের কিছু পর্যটক তারাও এখানে আসলে ঘুরতে এসেছে। ডাউকির শহর মূলত তাদের ওই সাইডে, ওইখান থেকে এই পয়েন্টটা, ভিউ পয়েন্টটা ঘুরতে আসে। দেখুন তারা নৌকা করে ভাসছে, অনেক সুন্দর দৃশ্য আসলে। এছাড়াও কিন্তু এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য এরকম কিছু লকার পেয়ে যাবেন, যেখানে 100 টাকার বিনিময়ে আপনারা আনলিমিটেড সময় আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে সিকিউরভাবে রাখতে পারেন। আর যদি গোসল করার পর ড্রেস চেঞ্জের প্রয়োজন হয়, এখানে কিছু ড্রেস চেঞ্জিং রুম রয়েছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা, এগুলো হচ্ছে ড্রেস চেঞ্জ করার রুম। মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু আপনারা আপনাদের ভেজা কাপড়গুলো আসলে এই রুমগুলোতে চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, চলুন এখন এই জায়গাটা আমরা মোটামুটি ঘুরে দেখলাম। এখান থেকে এখন আমরা চলে যাব মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। এখান থেকে অসংখ্য নৌকা পেয়ে যাবেন আপনারা মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য, যেটা কিনা লোকালে গেলে আপনার 100 টাকা করে পড়বে যাওয়া এবং আসা। তো যাই হোক, চলুন এখন আমরা একটা লোকাল নৌকাতে করে চলে যাব এখন মায়াবী ঝর্ণায়। তো আমরা আসলে জনপ্রতি 100 টাকায় এই নৌকাগুলোতে করে ওই পার থেকে এখন চলে এসেছি এখানে। মূলত মায়াবী ঝর্ণাটা হচ্ছে এই সাইডে, আমরা এখন এদিকে যাব। আপনাকে এখানে আসার পরে মূলত টিকিটটা কাটতে হবে, ওখানে ওঠার সময় নয়। আপনি ওখান থেকে যখন এই পারে আসবেন, আসার পরে আপনাকে একটা টিকিট দেওয়া হবে। সেই টিকিটটা মূলত আপনি আপনার কাছে রাখবেন এবং যাওয়ার সময় ওইটা দেখে আপনি চলে যেতে পারবেন। তো এই মুহূর্তে আমি আছি মায়াবী ঝর্ণার একদম নিচে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক। আসলে ঝর্ণাটা আসলেই অনেক সুন্দর আর অনেক বড় একটা ঝর্ণা। যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু ঝর্ণার পরিপূর্ণ একটা রূপ দেখা যায়। অনেক সময় শীতকালে আসলে কিন্তু এই ঝর্ণার পানি থাকে না, কারণ বর্ষার সময় শুধুমাত্র ঝর্ণাগুলো জীবিত থাকে। তো যাই হোক, এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা কিন্তু বর্ষাকালে আসতে পারেন এই মায়াবী ঝর্ণাটি দেখার জন্য। জাফলংয়ের ঠিক পাশেই মূলত এই মায়াবী ঝর্ণাটির অবস্থান।
মায়াবী ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও ফিরে আসি জাফলং জিরো পয়েন্টে। এখান থেকে চলে যাব আমাদের আজকের দিনের দ্বিতীয় গন্তব্য পান্থমাই ঝর্ণার উদ্দেশ্যে। জাফলং জিরো পয়েন্ট হতে পান্থমাই ঝর্ণা যেতে মোটামুটি সময় লাগবে 2 ঘন্টার মতো। যেতে হবে গ্রামীণ সব পথ ঘাট আর মাঠ দিয়ে। তাই সকলের উদ্দেশ্যে পরামর্শ থাকবে